Hello everyone, welcome to my channel English Classroom. আমি স্বরূপদা। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত করতে যাচ্ছি দ্বাদশ শ্রেণীর একটি পোয়েম শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। তো এই কবিতাটা এই পোয়েমটা আসার আগে বলে রাখা ভালো, এটা কিন্তু একটা সনেট। আর এই সনেট কাকে বলবো? তো 14 লাইন বিশিষ্ট কবিতাকেই আমরা বলবো সনেট। আর এই সনেটের প্রবর্তক ছিলেন ইটালিয়ান কবি পেত্রাক। হয়েছে? তো পেত্রাক যে সনেটীয় ধারা প্রবর্তন করেছিলেন সেটাকে বলবো আমরা পেত্রাকান সনেট। এই প্রসঙ্গে বলা ভালো, সনেট কিন্তু দুটো টাইপের হয়, বিশেষত দুটো টাইপের সনেট হয়। একটা হচ্ছে ইটালিয়ান সনেট আর একটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট। যেটা ইটালিয়ান সনেট সেটা কি বলা হয়? পেত্রাকান সনেট। আর আরেকটা বললাম শেক্সপিয়ারিয়ান সনেট। তো ইটালিয়ান সনেটটা ছিল দুটো পার্টে বিভক্ত। এই 14টা লাইন, সেই 14টা লাইন দুটো পার্টে বিভক্ত। প্রথম 8 লাইনকে বলা হয় অক্টেভ আর শেষ 6 লাইনকে বলা হয় সেস্টেট। এই ফরম্যাটটাকে বদলে দিয়ে উইলিয়াম শেক্সপিয়ার, যাকে আমরা জানি একজন বিশিষ্ট সাহিত্যিক, গোটা বিশ্বের দরবারে সমাদৃত, 154টা সনেট রচনা করেছেন আর 39টা নাটক। সবগুলোই কিন্তু এখনো পর্যন্ত সমানভাবে জনপ্রিয়তা লাভ করেছে, এখনো পর্যন্ত সমানভাবে চলে। তো উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু এই সনেটীয় ধারার মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসেন। কীরকম? এই যে 14টা লাইন, সেই 14টা লাইনের মধ্যে একটা পরিবর্তন আনেন। ওখানে ছিল ইটালিয়ান সনেটে অক্টেভ আর সেস্টেট, কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার এই সনেটীয় ধারার মধ্যে কীরকম 3টে কোয়াট্রেন আনেন আর একটা রাইম কাপলেট। 4 লাইন বিশিষ্ট স্তবক, যেগুলোকে বলা হচ্ছে কোয়াট্রেন। তাহলে 3টে কোয়াট্রেন, প্রথম 3টে কোয়াট্রেন মানে 3 4 12 লাইন, আর শেষ 2 লাইনকে বলা হচ্ছে কনক্লুডিং কাপলেট বা রাইম কাপলেট। ঠিক আছে? আর এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, এই যে সনেটের যে রাইম স্কিমটা আছে, সেই রাইম স্কিমটা হচ্ছে এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি। আরেকটা কথা বলে রাখি, এই উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু মোট 154টা সনেট রচনা করেছিলেন, যেটা বললাম। তার মধ্যে 3টে পার্ট আছে, 1 থেকে 126, মানে প্রথম যে 126টা সনেট সেগুলো তিনি ডেডিকেট করেছেন তার প্রিয় বন্ধু এবং প্যাট্রন মিস্টার WH-কে কেন্দ্র করে, যাকে বলা হচ্ছে আর্ল অফ সাউদাম্পটন। 127 থেকে 152 এই যে সেকেন্ড পার্টের যে সনেটগুলো, সেইগুলো ডেডিকেট করেছেন একজন ডার্ক লেডিকে। এবং 153 আর 154 এই দুটি সনেট তিনি ডেডিকেট করেছেন রোমান গড অফ লাভ, মানে হচ্ছে কিউপিডকে। তো কিউপিডকে উদ্দেশ্য করে শেষ দুটি সনেট তিনি ডেডিকেট করেছেন। তো চলে আসি আমাদের এই যে সনেটের বিষয়বস্তু। দেখো, কবিতার নাম দেখো, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। শ্যাল আই কম্পেয়ার দি, আমি কি তোমাকে তুলনা করব টু এ সামার্স ডে, গ্রীষ্মের একটা দিনের সঙ্গে। একটা জিনিস লক্ষণীয়, এখানে এখানে দি বলা আছে, দি মিনস ইউ। এগুলো কিন্তু আর্কাইক, মানে হচ্ছে ওল্ড ইংলিশ। তো সেখানে দি মানে হচ্ছে ইউ। এখানে বেশ কিছু আমরা এই সনেটের মধ্যেও কিন্তু বেশ কিছু এরকম আর্কাইক ওয়ার্ড আমরা পাবো, বা ওল্ড ইংলিশ যেগুলো ছিল সেগুলো আমরা কি বেশ কিছু পাবো। তো বেশি কথা না বলে আমি চলে আসছি একদম কবিতায়। তো কবিতাটা দেখো, উইলিয়াম শেক্সপিয়ার, একটু কবি পরিচিতি চলে আসছে। বইটা খোলো। উইলিয়াম শেক্সপিয়ার 1564, যার জন্ম হয়েছিল 1564 সালে, টু 1616, মৃত্যু হয়েছিল 1616 সালে, ওয়াজ এ ফেমাস ইংলিশ পোয়েট, যিনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজ কবি অ্যান্ড ড্রামাটিস্ট, একজন নাট্যকার। দ্য 16th সেঞ্চুরি, না 16 শতাব্দীর একজন বিশিষ্ট কবি এবং একজন নাট্যকার।
হি রোড সনেটস, ট্র্যাজেডিজ, কমেডিজ। তিনি রচনা করেছিলেন সনেট, ট্র্যাজেডি মানে বিয়োগান্তক লেখা, কমেডিজ হাস্যকৌতুক, প্রহসন এইগুলো, অ্যান্ড হিস্ট্রিক্যাল প্লেজ এবং ঐতিহাসিক নাটক। সাম অফ হিজ নোটেড ওয়ার্কস, তার বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ লেখা, যেগুলো নাম বলছে দেখো, আর ম্যাকবেথ, মিডসামার, নাইটস ড্রিম, ভেনাস অ্যান্ড অ্যাডোনিস, এগুলো বলছে তার লেখা বেশ কিছু উল্লেখযোগ্য কাজ মানে নাটক। তারপর চলে আসছি পরে প্যারায়। এই কবিতার সম্পর্কে কি বলছে, এই সনেট সম্পর্কিত। শেক্সপিয়ার রোট 154 সনেটস। শেক্সপিয়ার 154টা সনেট রচনা করেছেন, যেমনটা বললাম। শেক্সপিরিয়ান সনেট হ্যাজ 14 লাইন্স, যে সনেটগুলোর বলছে 14টা লাইন আছে, যেমনটা মেনশন করলাম। এন্ডিং ইন এ রাইম কাপলেট, যার শেষ হচ্ছে বলছে একটা রাইম কাপলেট দিয়ে। রাইম কাপলেট মানে যেটা বলছিলাম যে সিদ্ধান্তমূলক একটা আলোচনা, শেষ দুটো লাইনকে বলা হচ্ছে রাইম কাপলেট। আর প্রথম যে 12 লাইন, 3টে কোয়ার্ট্রেন থাকে বললাম, 4 লাইন বিশিষ্ট এক একটা কোয়ার্ট্রেন, তো 3 4-এ 12 লাইন। আর শেষটা হচ্ছে, শেষ 2 লাইন হচ্ছে রাইম কাপলেট। চলে এসো, ইন দিস পোয়েম, এই কবিতায় শেক্সপিয়ার এনকোয়ার্স ইন্টু দ্য থিম অফ দি ডিস্ট্রাকশন। শেক্সপিয়ার যেটা আলোকপাত করেছেন সেটা হচ্ছে ধ্বংসাত্মক দিকের ওপর, না ব্রড বাই টাইম, টাইমের যে বিধ্বংসী ক্ষমতা তার ওপর আলোকপাত করেছেন, সেই বিষয়বস্তুর ওপর। অ্যান্ড দ্য ইটার্নাল কোয়ালিটি, আরেকটা কি না, সেটা হচ্ছে যে চিরন্তন একটা কোয়ালিটি, চিরন্তন একটা গুণ অফ আর্ট, শিল্প সাহিত্যের যে একটা চিরন্তন গুণ আছে, শিল্পের এমন একটা গুণ আছে যে কোনো জিনিসকে অমরত্ব প্রদান করা, স্থায়িত্ব বজায় রাখা, তো সেইটার ওপর বেশ করে। হুইচ ট্রান্সেন্ডস দ্য র্যাভেজেস অফ টাইম, যেটা কি করে না সময়ের যে বিধ্বংসী ক্ষমতা সেটাকে অতিক্রম করে যায়, সেটাকে ছাপিয়ে যায়। ঠিক আছে, তো এই গেল। এবার চলে আসি কবিতায়। দেখো, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, একটু আগেও বললাম যে শেক্সপিয়ারের যে 154টা সনেট ছিল তার প্রথম পার্টে হচ্ছে 126টা সনেট, যেগুলো সবই কিন্তু তিনি তার এক বিখ্যাত, তার এক ঘনিষ্ঠ এক বন্ধুকে উদ্দেশ্য করে লিখেছেন, সম্ভবত আর্ল অফ সাউদাম্পটন, যার নাম আমরা পাচ্ছি মিস্টার ডব্লিউএইচ। তো সেই বন্ধুর সৌন্দর্যে, তার যৌবন, তার সৌন্দর্য, তাকে ঘিরে তার অনেক স্বপ্ন, এই বন্ধুর প্রতি তার যে ভালোবাসা, তো সেটাকে কবি চান যে সেই ভালোবাসাকে অমরত্ব প্রদান করতে। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই কিন্তু নশ্বর, সব কিছুই কিন্তু কালের নিয়মে সময়ের সাথে সাথে কিন্তু ধ্বংসের পথে পা বাড়াবে। আজকের সৃষ্টি কালকে ধ্বংস, তো যা কিছু সৃষ্টি হয়েছে সব কিছুই কিন্তু ধ্বংস হবে। কিন্তু তবুও কবি তার বন্ধুর সৌন্দর্যে, তার যৌবন, তার সৌন্দর্য, কবি এতটাই মুগ্ধ হয়েছেন যে কবি চান না তার বন্ধুর সৌন্দর্য এত সহজে কিন্তু কালের নিয়মে নিঃশেষ হয়ে যাক, ধুয়ে মুছে সাফ হয়ে যাক। আর তাই জন্য সময়ের যে ধারাবাহিক যে নিয়ম, ধ্বংসের যে নিয়ম, সব কিছুকে স্বীকার করে নিয়েও কবি কিন্তু তার বন্ধুর সৌন্দর্য, তার যৌবন সবটাই কিন্তু ধরে রাখতে চেয়েছেন। কিভাবে না, কবির বিশ্বাস যে শিল্প সাহিত্য এইগুলোর মধ্য দিয়ে, তার ক্রিয়েশনের মধ্য দিয়ে, তার সাহিত্য রচনার মধ্য দিয়ে তিনি কিন্তু তার বন্ধুকে একটা অমরত্ব প্রদান করে যাবেন, এই পৃথিবীতে একটা স্থায়ী জায়গা দিয়ে যাবেন। তো সেইটাকে উদ্দেশ্য করে কিন্তু এই কবিতাটা, সেলাই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এখন কবিতায় আসছি, দেখো, সেলাই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি তোমায় তুলনা করব গ্রীষ্মের একটা দিনের সঙ্গে। শ্যাল আই কম্পেয়ার দি মিন্স ইউ, ওল্ড ইংলিশ হচ্ছে, এটা হচ্ছে আর্কাইক। তো আমি কি তোমায় গ্রীষ্মের একটা দিনের সঙ্গে তুলনা করব। এখন প্রশ্ন জাগতে পারে যে হঠাৎ করে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করলো কেন। কবি তো তার বন্ধুর প্রশংসায়, তার বন্ধুর সৌন্দর্যের প্রশংসায় মেতে উঠেছেন, তাহলে হঠাৎ করে এই গ্রীষ্মের দিনের সঙ্গে কেন তুলনা করতে যাচ্ছেন। তাহলে আমাদের ভাবতে হবে যে এই গ্রীষ্মের দিন ইউরোপিয়ান কান্ট্রিতে, এই শীতপ্রধান দেশগুলোতে কিন্তু এই গ্রীষ্মের দিনটাকে এরা খুব এনজয় করে। কিসের জন্য না, এই সময়টা হচ্ছে আমাদের কাছে যেমন থ্রু আউট দ্য স্প্রিং, এই যে বসন্ত জুড়ে, গোটা বসন্ত জুড়ে আমাদের কাছে যে ওয়েদারটা বিরাজ করে, না খুব ঠান্ডা না খুব গরম, এই শীতপ্রধান দেশগুলো, ইংল্যান্ডে মূলত, এখানেও কিন্তু
এই গ্রীষ্মকালটাকে, ওরা কিন্তু ওয়েদারটাকে ঠিক এইভাবে পায়। কেন কি সারা বছর ধরেই হাড় কাঁপানি ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডায়, মানে ওই 9 থেকে 10 মাসই কিন্তু ঠান্ডার কবলে থাকে। মাত্র ওই 2-3টে মাস একটু ওরা রেহাই পায়, যে গ্রীষ্মটাকে কিন্তু ওরা খুব এনজয় করে, খুব উপভোগ করে। তাহলে সেই গ্রীষ্মকালটা কিন্তু এই ইউরোপিয়ান কান্ট্রি মানুষজনদের কাছে কিন্তু এই গ্রীষ্মকালটা খুব চার্মিং, খুব প্লিজিং, খুব মনোরম সৌন্দর্যের একটা প্রকাশ পায় এই ওয়েদার কন্ডিশনের মধ্য দিয়ে। তখনকার প্রাকৃতিক শোভাও কিন্তু খুব সুন্দর হয়। তখনও কিন্তু আমাদের যেমন বসন্তে ফুল ফল দেখা যায়, গাছে নতুন কচি পাতা দেখা যায়, এখানে কিন্তু এই গ্রীষ্মেতেও কিন্তু এই প্রচণ্ড ঠান্ডার হাত থেকে যখন গাছেরা যখন নিস্তার পায়, রেহাই পায়, হালকা যখন একটা গরমের আভাস পায়, তখন কিন্তু তাদের গ্রোথটা ন্যাচারাল হয়, তখন কিন্তু গাছের মধ্যে ফুল ফল আসে। সো এই গ্রীষ্মকালটাও কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিতে খুব সুন্দর, খুব মনোরম। আর তাই জন্যই বলছে যে তোমার এই সৌন্দর্য তুলনা করতে গিয়ে কার সঙ্গে তুলনা করেছে, না গ্রীষ্মের একটা দিনের সঙ্গে। আর সেটাও কিন্তু একটা কনফিউশন রয়ে গেছে যে আমি কি তোমার এই সৌন্দর্যকে গ্রীষ্মের একটা দিনের সঙ্গে তুলনা করব। কেন কি গ্রীষ্মের দিনগুলো হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিতে বললাম খুবই চার্মিং, খুবই মনোরম একটা ওয়েদার। তাহলে সেলাই কম্পেয়ার দি, আমি কি তোমায় তুলনা করব টু এ সামার্স ডে, গ্রীষ্মের একটা দিনের সঙ্গে। আবার ঠিক দেখো পরের লাইনে কিন্তু তার কনফিউশন চলে গেছে, দাও হোয়াট মোর লাভলি। দাও হোয়াট মানে ইউ আর মোর লাভলি, তুমি আরও বেশি সুন্দর, অ্যান্ড মোর টেম্পারেট, আরও বেশি মার্জিত, পরিমার্জিত, সংযত, সংযমী। তুমি আরও বেশি সুন্দর, তুমি আরও বেশি পরিমার্জিত কার থেকে, না ওই গ্রীষ্মের দিনের থেকে। কেন কি প্রথমে একটা কনফিউশন হয়েছিল যে গ্রীষ্মের দিন যেহেতু মনোরম সুন্দর, তাহলে তোমার সৌন্দর্যকে ওই গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করা যেতে পারে। কিন্তু পরক্ষণেই কবি নিশ্চিত হয়েছে না না, এটা হতে পারে না। কি করে হবে, তোমার সৌন্দর্য কিন্তু এতটাও নিকৃষ্টতর নয়, এতটাও ক্ষণস্থায়ী নয়। কেন কি কখনো কখনো এমন হয় যে এই গ্রীষ্মের যে সৌন্দর্য, যেটাকে আমরা খুব অল্প দিনের মধ্যে পাই, অল্প দিনের জন্য পাই, সেই গ্রীষ্মকালের সৌন্দর্য কিন্তু কখনো কখনো বিনষ্ট হয়ে যায়, চুরমার হয়ে যায়। কেমন কি, ঠিক পরের লাইনই বলছে দেখো, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। রাফ উইন্ডস ওই বিক্ষুব্ধ বাতাস, ঝোড়ো বাতাস কি করে, ডু শেক নাড়া দেয়, দ্য ডার্লিং বার্ডস অফ মে, ওই মে মাসের সুন্দর ফুলের কুঁড়িগুলোকে নাড়া দেয়। নাড়া দেয় মনে হচ্ছে ঝরিয়ে দেয়। তাহলে কখনো কখনো ওই কালবৈশাখীর ঝড় কি হয়, ঝোড়ো বাতাস মানে বিক্ষুব্ধ বাতাস মানে হচ্ছে কালবৈশাখীর ঝড় ওঠে। আর সেই কালবৈশাখীর ঝড় কখনো কখনো কিন্তু এমনটা হয় যে সুন্দর ফুলের কুড়িগুলোকে ঝাড়া দেয়। আমি বললাম যে এই শীত প্রধান কান্ট্রিগুলোতে সেখানে কিন্তু গ্রীষ্মকালে কিন্তু ফুল ফল হয়। তো সেই সময় কি হয় না, ওই সুন্দর ফুলের কুড়িগুলোকে ঝাড়া দিয়ে দেয়, মনে হচ্ছে সেগুলোকে নাড়িয়ে ফেলে দেয়, মনে হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট করে চুরমার করে দেয়। তাহলে সামগ্রিকভাবে কিন্তু সেই সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে যায়। তাহলে তোমার সৌন্দর্য কিন্তু এতটাও ক্ষণস্থায়ী নয়। তাহলে তোমাকে, তোমার সৌন্দর্যকে আমি কিন্তু গ্রীষ্মের দিনের মনোরম ওয়েদারের সঙ্গে আমি তুলনা করতে পারি না। কেন কি না, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, ওই বিক্ষুব্ধ বাতাস, ঝোড়ো বাতাস ওই মে মাসের সুন্দর ফুলের কুড়িগুলোকে ঝরিয়ে দেয়। অ্যান্ড সামার্স লিজ, আর ওই গ্রীষ্মের যে চুক্তি, লিজ মানে হচ্ছে কন্ট্রাক্ট, হয়েছে এই গ্রীষ্মকালটা যেন একটা কন্ট্রাক্ট করে আসে, একটা চুক্তিবদ্ধ হয়ে আসে, চুক্তি করে আসে কি, মাত্র কয়েকটা দিনের জন্য, কয়েকটা মাসের জন্য, মাত্র 2-3টে মাসের জন্যই এই গ্রীষ্মকালটা আসে। এই গ্রীষ্মকালটা আমাদের বিনোদন দেয়, গ্রীষ্মকালটা আমাদেরকে একটা মনোরম ওয়েদার দেয়। কিন্তু গোটা বছর জুড়ে কিন্তু, সারাটা বছর ধরে কিন্তু ঠান্ডা বিরাজ করে। তাহলে এই গ্রীষ্মকালটা কিন্তু স্থায়ী নয়, মাত্র গুটি কয়েক দিনের জন্য কিন্তু গ্রীষ্মকালটাকে আমরা পাই। তাহলে অ্যান্ড সামার্স লিজ, আর গ্রীষ্মের যে চুক্তি, হ্যাথ, হ্যাথ মিন্স হ্যাজ, অল টু শর্ট এ ডেট, এটাও কিন্তু ক্ষণস্থায়ী। টু শর্ট এ ডেট মানে হচ্ছে ক্ষণস্থায়ী, ভেরি শর্ট লিভড। এই যে গ্রীষ্মকালটা আছে সেটাও কিন্তু ডিউরেশনটা, স্প্যানটা হচ্ছে খুব অল্প দিনের জন্য। তাহলে তোমাকে কিন্তু এই স্বল্পস্থায়ী, ক্ষণস্থায়ী ওই গ্রীষ্মের দিনের সঙ্গে তোমাকে আমি তুলনা করতে পারি না, তোমার সৌন্দর্যকে তুলনা করতে পারি না। সামটাইম কখনো কখনো টু হট দ্য আই অফ হেভেন সাইন্স, কখনো কখনো টু হট দ্য আই অফ হেভেন সাইন্স, দ্য আই অফ হেভেন মানে হচ্ছে সূর্য। তো কখনো কখনো এই গ্রীষ্মকালটায় কি হয়, সূর্য কখনো কখনো বেশ উজ্জ্বলভাবে কিরণ দেয়। অ্যান্ড অফেন, আবার কখনো কখনো ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন ডিমড, আবার কখনো কখনো তার ওই সোনালি দুটি সেটা বলছে ম্লান হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়, ফেড হয়ে যায়। কীরকম না, কখনো কখনো কি হয়, যখন ওই কালো মেঘ ভেসে বেড়ায়,
তখন কিন্তু ওই মেঘের আড়ালে কিন্তু সূর্যের ঔজ্জ্বল্য, সূর্যের দূতে কিন্তু ম্লান হয়ে যায়। তাহলে কিভাবে তোমার সৌন্দর্যকে আমি গ্রীষ্মের দিনের সৌন্দর্যের সঙ্গে তুলনা করতে পারি? না, সেই সৌন্দর্য তো ম্লান হয়ে যায়, সেই সৌন্দর্য কিন্তু নশ্বর, সেই সৌন্দর্য কিন্তু ক্ষণস্থায়ী, বেশিক্ষণের জন্য স্থায়ী থাকে না। কখনো কখনো সূর্য কিন্তু উজ্জ্বলভাবে কিরণ দেয়, তাহলেও কিন্তু দেখা যায় যে সেই সৌন্দর্য, সেই সোনালি দ্যুতিও কিন্তু কখনো কখনো মেঘের আড়ালে চলে যায়, কখনো কখনো ফেড আপ হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স। এখানে দেখো, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার, ফেয়ার মানে সুন্দর, তো দুটো ফেয়ার কেন ইউজ হয়েছে? না, প্রথম যে ফেয়ারটা, সেই ফেয়ারটা মানে হচ্ছে এভরি ফেয়ারফুল অবজেক্ট, হয়েছে, ইচ ফেয়ারফুল অবজেক্ট, প্রত্যেকটা সুন্দর জিনিস। আর সেকেন্ড যে ফেয়ার, সেটা হচ্ছে কিন্তু ফেয়ার অ্যাজ এ হোল, সামগ্রিক সৌন্দর্য। না, এই পৃথিবীতে প্রত্যেকটা সুন্দর জিনিস কিন্তু ধ্বংসের পথে পা বাড়ায়, মানে একদিন কিন্তু তার সৌন্দর্য হারিয়ে ফেলে। তাহলে অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার, প্রত্যেকটা সুন্দর জিনিস থেকে শুরু করে সামগ্রিক সৌন্দর্য সামটাইম ডিক্লাইন্স, কখনো কখনো কিন্তু সেটা ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, ক্রমশ কিন্তু ধ্বংসের পথে পা বাড়ায়। কিভাবে? না, বাই চান্স অর নেচারস চেঞ্জিং কোর্স আনট্রিমড। তাহলে হতে পারে প্রত্যেকটা সুন্দর জিনিসই কিন্তু ধ্বংসের পথে পা বাড়ায়, বললাম মনে হচ্ছে ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, তার সৌন্দর্য হারিয়ে ফেলে। সেটা হতে পারে, একটা কারণ হতে পারে বাই চান্স, মানে হচ্ছে দুর্ভাগ্যের শিকার হয়ে, বাই মিসফরচুন, অর নেচারস চেঞ্জিং কোর্স, বা প্রকৃতির পরিবর্তনের নিয়মের হাত ধরে। আনট্রিমড, আনট্রিমড মানে হচ্ছে সৌন্দর্যের অবক্ষয়। তাহলে এই প্রকৃতির পরিবর্তনের নিয়ম ধরে সময়ের সাথে সাথে হতে পারে আজকের যে সুন্দর জিনিসটা কিন্তু কালকে তার সৌন্দর্য হারিয়ে ফেলবে। অথবা আরেকটা হতে পারে, সেটা হচ্ছে বাই চান্স, বাই কোইন্সিডেন্স। তাহলে হতে পারে হয়তো দেখা গেল যে কোনো একটা অ্যাক্সিডেন্টে একটা সুন্দর একটা ফুটফুট একটা মানে ছেলে বা মেয়ে, সাপোজ, সে কিন্তু দেখা গেলো তার একটা হাত একটা পা হয়তো নষ্ট হয়ে গেল, খোয়া গেল, তাহলে সে কিন্তু তার একটা অঙ্গহানি হয়ে গেল, তার যে সামগ্রিক সৌন্দর্য সেটা কিন্তু ব্রেক করলো। তাহলে এটা হতে পারে যে প্রত্যেকটা সুন্দর জিনিস থেকে শুরু করে সামগ্রিক সৌন্দর্য, মনে করো একটা দমকা ঝড়ে একটা গাছের মধ্যে সুন্দর ফুল ফুটেছিল, আর একটা দমকা ঝড়ে সেই ফুলগুলোকে সব ঝরিয়ে দিল। তাহলে একটু আগেই কিন্তু গাছটা সুন্দর লাগছিল, কিন্তু আচমকা একটা বাই কোইন্সিডেন্স কি হলো, না, সেই গাছটা কিন্তু তার সৌন্দর্য হারিয়ে ফেললো, তার ফুলগুলো ঝরে পড়ে গেল। তাহলে এই পৃথিবীতে প্রত্যেকটা সুন্দর জিনিস থেকে শুরু করে সামগ্রিক সৌন্দর্য কিন্তু ধ্বংসের পথে পা বাড়ায়। যা কিছু সৃষ্টি হয়েছে তাই কিছু ধ্বংস হবে। সেটা কিভাবে? বাই চান্স হতে পারে, দুর্ভাগ্যবশত, অর নেচারস চেঞ্জিং কোর্স, বা হতে পারে প্রকৃতির পরিবর্তনের নিয়ম অনুসারে, নিয়ম অনুযায়ী আনট্রিমড, সব সৌন্দর্য অবক্ষয় হয়। বাট কিন্তু দাই ইটার্নাল সামার, দাই মানে হচ্ছে ইয়োর, তোমার, কিন্তু তোমার এই ইটার্নাল সামার মানে চিরগ্রীষ্ম, এই চিরগ্রীষ্ম মানে ইটার্নাল ইউথ অ্যান্ড বিউটি, তোমার যে এই চির যৌবন, চির সৌন্দর্য, শ্যাল নট ফেড, কিন্তু তোমার ওই চির যৌবন, তোমার ওই চির সৌন্দর্য কখনো কিন্তু ফেড হবে না, বিবর্ণ হবে না, মলিন হবে না, কালের নিয়মে কিন্তু ধরা দেবে না। অর্থাৎ সময়ের সাথে সাথে এই তোমার সৌন্দর্যকে কিন্তু আমি ধরে রাখার চেষ্টা করব, কখনোই কিন্তু সেটা ধ্বংসের পথে পা বাড়াবে না। নর লুজ পজেশন অফ দ্যাট ফিয়ার দ্য ওয়েস্ট, নর লুজ, লুজ মানে হচ্ছে হারিয়ে ফেলা, পজেশন, পজেশন মানে হচ্ছে সম্পদ। তাহলে তার বন্ধুর কাছে কি সম্পদ আছে? তার সৌন্দর্য, তার যৌবন। তাহলে তোমার যে সম্পদ আছে, নর লুজ পজেশন, তুমি সেই সম্পদ হারাবে না। অফ দ্যাট ফিয়ার, সেই সৌন্দর্যের যে সম্পদ তোমার কাছে আছে সেটা তুমি হারাবে না। দা ওয়েস্ট মানে হোয়াট ইউ হ্যাভ, যেটা তোমার আছে, যে সৌন্দর্য তোমার আছে, যে সৌন্দর্যে তুমি অধিকারী, সেই সৌন্দর্য কিন্তু তুমি কখনো হারিয়ে ফেলবে না। নর শ্যাল ডেথ ব্র্যাগ, কখনো মৃত্যু কখনো অহংকার করে, বড়াই করে, কখনো দাও ওয়ান্ডারেস্ট হি সেড, তোমাকে কখনো তার ছত্রছায়ায় তোমাকে কবজা করতে পারবে না। মৃত্যু কখনো কিন্তু তোমার ওপর থাবা বসাতে পারবে না, তোমার সৌন্দর্যকে গ্রাস করে নিতে পারবে না। কিভাবে? না, হোয়েন ইন ইটার্নাল লাইন্স, যখন ওই চিরপংক্তির মধ্য দিয়ে, টু টাইম, সময়ের সাথে সাথে, দাউ গ্রোয়েস্ট, যখন আমার লেখা ওই সনেটের লাইনগুলোর মধ্য দিয়ে যখন তুমি চিরভাস্বর হয়ে থাকবে, যখন তুমি আরও তোমার শ্রী বৃদ্ধি পাবে,
তাহলে এই মৃত্যু কিন্তু কখনোই তোমাকে গ্রাস করতে পারবে না। মৃত্যু কখনোই তোমাকে, ওই যমরাজ কখনোই তোমার উপর থাবা বসাতে পারবে না। তোমার সৌন্দর্য কখনোই ম্লান হয়ে পড়বে না। কিভাবে না, আমি তোমাকে কিন্তু এই পৃথিবীতে অমর করে যাব। আমি তোমাকে অমরত্ব দিয়ে যাব থ্রু মাই ইটার্নাল লাইন্স, থ্রু মাই ইটার্নাল ভার্স। আমার সেই কবিতার লাইনের মধ্য দিয়ে আমি তোমাকে এই পৃথিবীর বুকে একটা স্থায়ী জায়গা করে দিয়ে যাব। হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম, সময়ের সাথে সাথে আমার ওই চিরপংক্তির মধ্য দিয়ে, মানে হচ্ছে আমার লেখা ওই সুন্দর সোনেটের লাইনের মধ্য দিয়ে, দাও গ্রোয়েস্ট, তুমি বেঁচে থাকবে, তোমাকে বাঁচিয়ে রাখবো। সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ, যতদিন পর্যন্ত মানুষ শ্বাস প্রশ্বাস নেবে, অর আইজ ক্যান সি, যতদিন পর্যন্ত তারা দেখতে পাবে, সো লং লিভস দিস, ততদিন পর্যন্তই, এই লিভস দিস মানে ততদিন পর্যন্ত আমার এই সনেটগুলো, আমার এই লেখাগুলো, ভার্সগুলো, এই কবিতাগুলো ততদিন পর্যন্তই সেগুলো বেঁচে থাকবে। লিভস মানে হচ্ছে বেঁচে থাকা, মানে হচ্ছে বজায় থাকা, মানে হচ্ছে তাদের মধ্য দিয়ে এগুলো বেঁচে থাকা। অ্যান্ড দিস, আর এই সনেটটাই বলছে, গিভস লাইফ টু দি, আর এই সনেটই কিন্তু তোমাকে জীবন দেবে, মানে তোমাকে অমর করে দেবে। দিস সনেট ডেফিনেটলি উইল ডেফিনেটলি মেক্স ইউ ইমমর্টাল, এই সনেটই কিন্তু তোমাকে অমর করে দেবে। সো এই গেল কবিতাটা, এই গেল সনেটটা। যদি তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।